ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা আইআরজিসি। কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা এম স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র, যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায়, সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। যুক্তরাষ্ট্রকে নাচাবে ইরান, যুদ্ধ বন্ধ, কিন্তু ট্রাম্পের ফাঁদে ধরা দেননি মোস্তফা খামেনি। কি সেই মাস্টার প্ল্যান? টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ইরানের আকাশে আপাতত বোমার বিকট শব্দ থামলেও পেন্টাগনের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। বিশ্ব ভাবছিল যুদ্ধবিরতি হয়েছে, ট্রাম্প ভাবছিলেন ইরান হয়তো আলোচনায় বসার জন্য হাতে পায়ে ধরবে, কিন্তু তেহরানের একচালি উল্টে দিয়েছে পুরো হিসাব। ইরানের স্পষ্ট বার্তা, কোনো যুদ্ধবিরতি হয়নি, আর ওয়াশিংটনের সাথে আলোচনায় বসার বিন্দুমাত্র তাড়াহুড়োও তেহরানের নেই। যুদ্ধের এই অনিশ্চিত মোড়েই যুক্তরাষ্ট্রকে এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, যুদ্ধের ভয়কে জয় করে কিভাবে হোয়াইট হাউসকে বুড়ো আঙুল দেখাচ্ছে তেহরান? তেলের আন্তর্জাতিক বাজার ও বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট স্তব্ধ করে দিয়ে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে নিজেদের মুঠোয় পুরে নিল ইরানি মাস্টার মাইন্ডরা? টেবিল নয়, খেলার মাঠ এখন তেহরানের দখলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান নাকি যুদ্ধ থামাতে আকুতি জানিয়েছে এবং ওয়াশিংটনের দরজায় আলোচনার জন্য কড়া নাড়ছে। কিন্তু কূটনৈতিক মঞ্চে ট্রাম্পের সেই দাবিকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিনদের সাথে কোনো ধরনের প্রত্যক্ষ আলোচনা তো দূরের কথা, যা চলছে তাকে কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি বলা যায় না।
যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিল, আজ তারা নিজেদের তৈরি করা এক জলাভূমিতে নিজেরাই আটকে গেছে। লড়াই থামিয়ে মার্কিন সেনারা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তেহরান তখন প্রকাশ করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য। তারা বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় স্নায়ুকেন্দ্র হরমুজ প্রণালীর ওপর পূর্ণ কর্তৃত্ব ও সার্বভৌম নিয়ন্ত্রণ আদায় করতে চায়। পাকিস্তান ও কাতারের মতো দেশকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করলেও আসল ক্ষমতার চাবি ইরান নিজেদের হাতেই রেখে দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সাবেক মুখপাত্র রমজান শরীফ তো বলেই দিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিটি পদক্ষেপে কৌশলগত পরাজয়ের চরম নজির গড়েছে। ওয়াশিংটন ভেবেছিল বোমা বর্ষণ করে ইরানের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইরানি নেতৃত্বের এই অনমনীয় ও ইস্পাত কঠিন মনোভাব প্রমাণ করছে যে বর্তমান অস্থিতিশীল ও অনিশ্চিত পরিস্থিতি সামাল দেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের রয়েছে। তারা খুব ভালো করেই জানে প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্বল জায়গা কোথায়। টানা যুদ্ধ চলায় তেলের বাজার বিশ্ব জুড়ে অগ্নিমূল্য হয়ে উঠেছিল, যা সরাসরি আঘাত করেছিল মার্কিন সাধারণ ভোক্তাদের পকেটে। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ যত বাড়ছে, ইরান তত বেশি ধীর স্থিরভাবে তাদের ঘুঁটি চালছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেহরানের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে সময়ের চাকা এখন ইরানের অনুকূলে ঘুরছে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষণ অনুযায়ী ইরানিরা ভালো করেই জানে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ বা সহনশীলতার চেয়ে ইরানি জনগণের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি। ইরান ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ট্রাম্পকে হয় ইরানের দাবি মেনে চুক্তি করতে হবে, না হয় মধ্যপ্রাচ্যে আরো বড় ক্ষয়ের মুখোমুখি হতে হবে। তবে এই খেলা মোটেও ঝুঁকি মুক্ত নয়। কৌশলগত এই স্নায়ুযুদ্ধে ইরান হয়তো নায়কের আসনে বসে চাল চালছে, কিন্তু ওয়াশিংটনও যে কোনো মুহূর্তে আবার আকাশপথে আগ্রাহী বিমান হামলায় ফিরে যেতে পারে। তেলের আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের একক আধিপত্য বা শুল্ক আদায় যুক্তরাষ্ট্র সহজে মেনে নেবে না। ফলে যে কোনো মুহূর্তে নিভে যাওয়া বারুদের সলতে আবার আগুন জ্বলে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের অধ্যায় শেষ। ইরান কেন আক্রমণাত্মক রূপ নিল? মধ্যপ্রাচ্যে নিজেদের পাতা ফাঁদেই যেন আছাড় খেয়ে পড়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। তেহরানকে পঙ্গু করার ছক কষে পারস্য উপসাগর জুড়ে 50,000-এর বেশি মার্কিন সেনা ও বিশাল সামরিক বহর মোতায়েন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট, ইরানের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও তেল সমৃদ্ধ খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু পরাশক্তির অহংকারকে বারবার মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরান। এবারও তার ব্যতিক্রম হয়নি। মার্কিন সমস্ত নীল নকশায় এক নিমিষে পানি ঢেলে দিয়ে মধ্যপ্রাচ্যের একক আধিপত্যের লাগাম নিজের হাতে তুলে নিয়েছে ইরান। ইরানের সামরিক নীতিতে এসেছে এক ঐতিহাসিক ও বৈপ্লবিক পরিবর্তন। দেশটি আর কেবল নিজেদের সীমানা রক্ষায় সীমাবদ্ধ নেই, প্রতিরক্ষার নিষ্ক্রিয় অবস্থান অতিক্রম করে এবার পুরোদমে আক্রমণাত্মক রণকৌশলে প্রবেশ করেছে তেহরান। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রভাবশালী সদস্য ফাদা হোসেন মালিকি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য তেহরানের প্রতিরক্ষামূলক চ্যাপ্টার এখন পুরোপুরি বন্ধ। হোয়াইট হাউসের সাথে আর কোনো নাম কস্তে আলোচনা কিংবা কূটনীতির টেবিলে বসার প্রশ্নই ওঠে না। তেহরান এবার এমন এক মোড় ঘুরিয়ে দিয়েছে যার পর থেকে মার্কিন সামরিক শক্তিসমূহ কেবল আত্মরক্ষার পথ খুঁজছে। ইরানি সামরিক বাহিনীর বার্তা খুব পরিষ্কার, যদি ওয়াশিংটন বা তাদের কোনো আঞ্চলিক মিত্র দেশ তেহরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর দুঃসাহস দেখায়, তবে তার পাল্টা জবাব হবে কল্পনার চেয়েও বিধ্বংসী ও ভয়াবহ। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই আগ্রাসনে সহায়তাকারী প্রতিটি মার্কিন মিত্র দেশকে দিতে হবে চড়া মাশুল। যখন মার্কিন প্রশাসন ভেবেছিল নিষেধাজ্ঞার জালে ইরানকে ভেঙে ফেলা গেছে, ঠিক তখনই পর্দার আড়ালে নিজেদের সামরিক বাহিনীকে রূপান্তর করেছে তেহরান। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, বরং নিজেদের অস্ত্রাগারকে আধুনিক ও সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া দৃঢ়তার সাথে স্পষ্ট করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য মহা বিপর্যয় মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। শত্রু বাহিনীকে তাক লাগিয়ে দিয়ে ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিনীদের বা পেন্টাগনের যে কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিংবা মিসাইল হামলা আকাশে এই ধুলোই মিশিয়ে দিতে সক্ষম এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র আগ্রাসী যুদ্ধ চালিয়ে কেবল নিজেদের সম্পদের অপচয় করেছে, কিন্তু ইরানের প্রতিরক্ষা প্রাচীরে একটুকুও আঁচড় কাটতে পারেনি। উল্টো যুদ্ধের তীব্রতার মাঝেই জন্ম নিয়েছে ইরানের নতুন নতুন শক্তিশালী সমরাষ্ট্র। কূটনীতির নামে বারবার প্রতারণা করেছে ওয়াশিংটন। প্রতিবার আলোচনা টেবিলে বসে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আড়ালে চুক্তি লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন। কিন্তু তেহরান এবার সেই পুরনো ছক ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই খুব স্পষ্ট ভাষায় ওয়াশিংটনের পতন ও ব্যর্থতা তুলে ধরেছেন। ইসরায়েলের ফাঁদে পা দিয়ে বারবার ইরানের সাথে অসম ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়েছে মার্কিন বাহিনী।
কিন্তু প্রতিবারই ইরানি বাহিনীর সুনির্দিষ্ট ও জোরালো পাল্টা আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিন পরিকল্পনা। ক্ষতির বহর সামলাতে না পেরে নিজেদের বাঁচাতে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল পেন্টাগন। তবে তেহরান মনে করিয়ে দিয়েছে যে ধ্বংস ও অস্থিরতা মার্কিন প্রশাসন তৈরি করেছে তার অনিবার্য ও চরম মূল্য তাদের পরিশোধ করতেই হবে। পারস্য উপসাগরে 50,000 মার্কিন সেনার উপস্থিতি এখন তেহরানের দাপটের সামনে কেবলই এক বড় লক্ষ্যবস্তু। মুস্তফা খামেনির হুঁশিয়ারি, ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। একদিকে দেশের বুকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে কূটনীতির পাকে পা ডুবিয়ে বসে আছে ওয়াশিংটন। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যে বার্তা দিলেন সেটা কেবল কথার কথা নয়, এটা এক ঐতিহাসিক ঘোষণা। মুস্তফা খামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে বললেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। পশ্চিম এশিয়ার দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। মার্কিন ঘাঁটির বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিগুলো আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা লেবানন সহ প্রতিরোধ অক্ষের বিজয়ের কথা বলেন এবং জানান যে ইরানের প্রক্সি বাহিনীগুলো আমেরিকান এবং জায়নবাদী সত্তাকে একটি শিক্ষা দিয়েছে। খামেনি ইসলামী রাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোকে অভিন্ন স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা এই অঞ্চল এবং বিশ্বের নতুন ব্যবস্থা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, আন্তরিকতা ও পবিত্রতার সাথে আমি সকল ইসলামী দেশ ও সরকারকে অভিন্ন মঙ্গলের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার আহ্বান জানাই। মুস্তফা খামেনি এই পদে বসেছেন বাবার রক্তের উপর দিয়ে হেঁটে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার সেই ভয়াল দিনে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যে মাটিতে বাবার রক্ত পড়েছে সেই মাটির পাহারাদার হিসেবে মুস্তফা এখন কাঁধে তুলে নিয়েছেন এক মহাভার দায়িত্ব। মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে 56 বছর বয়সে এই নেতা প্রকাশ্যে আসেননি। নীরব থেকেছেন, পর্যবেক্ষণ করেছেন, পরিস্থিতি বুঝেছেন। কিন্তু যখন মুখ খুললেন তখন বুঝিয়ে দিলেন, নীরবতা দুর্বলতার চিহ্ন ছিল না, এটা ছিল ঝড়ের আগের স্থিরতা। মুস্তফার বার্তাটি শুধু আবেগের কথা নয়, এর ভেতরে আছে সুচিন্তিত কূটনৈতিক বার্তা। তিনি পরিষ্কার করে বললেন, পশ্চিম এশিয়ায় আক্রমণ শানানো ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পূর্ববর্তী অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। এই কথাগুলোর সময়টা লক্ষ্য করুন। ঠিক যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চলছে, যখন দুই পক্ষ চুক্তির খুঁটিনাটি মেলাচ্ছে, তখন ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য কূটনীতির টেবিলে ইরানের দর কষাকষির শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আলোচনায় নমনীয়তা দেখানো আর মাঠে কঠোর বার্তা দেয়া, এই দুটো একসাথে চালানোর নাম হলো প্রকৃত কূটনৈতিক কৌশল। গত 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর আছে বটে, কিন্তু সেটা যে কতটা ভঙ্গুর তা বুঝতে বেশি দূর যেতে হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, অনেক বিষয় সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তি এখনই হচ্ছে না। এই টানটান পরিস্থিতিতেই ঘটেছে আরো কিছু। ইরানের রিভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC জানিয়েছে তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনা ঠিক কোন তারিখে ঘটেছে তা জানানো হয়নি, কিন্তু বার্তাটা একদম স্পষ্ট। IRGC সাফ বলে দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে পাল্টা জবাব দেয়া তাদের বৈধ ও নিশ্চিত অধিকার। 90% এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে।
ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে, হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা, কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন। বললেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে। নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসাচ্ছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে। এটা কল্পনার জগতেও কঠিন, কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া।
ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার 1 দশকেরও বেশি সময় পরে এফবিআই এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী। কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয়, সবকিছু ছিল তার নখদর্পণে। দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে। মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না। এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে। 1 দশকেরও বেশি সময় পরে এফবিআই এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবেকি বলছেন এফবিআই তাকে ভুলে যায়নি। কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, এফবিআই তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে। কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে। মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা। কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে, কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে?
এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবেন, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি। এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না, পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর! ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে, কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস 2 ইয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না। রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা। বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়। এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে, কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে? সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ে বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি। সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে।
ট্রাম্প যদি পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় ৩,০০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধবিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরো চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ। উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল, তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে। কাতার পরিস্থিতি আরো জটিল। রাস লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বসাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ড্রোন নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সাজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার।
সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছেন। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না। কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো। রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে শুধু ফোনের ওপারে থেকে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার উপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে, তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো, হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপুরে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে।
যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য, যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে। আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য, যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে, কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে। এতদিন যে F-35কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটি আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে, তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15E ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয়, তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে।